সাল 1906 যখন গোটা ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনের জোয়ারে বইছে, ঠিক সেই সময় আদি গঙ্গার পাড়ে 21 ফুট পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিলেন এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপর একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই আলিপুর জেল। অনেক বীর সন্তান হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিলেন। সেই সব ইতিহাস ভারতবাসীর অন্তরে এখনও টাটকা হয়ে রয়েছে। তাদের বলিদানই এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। ভারতের 75তম স্বাধীনতা দিবসে এই জেল পরিণত হয় আলিপুর জেল মিউজিয়ামে। কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বারুইপুরের নতুন জেলে। লাল ইটের পাঁজরে লেখা ইতিহাসকে উস্কে দিতে আজ আমরা হাজির হলাম আলিপুর জেল মিউজিয়ামে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজাহার ফ্যামিলি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আরেকটি নতুন ভ্লগের সঙ্গে চলে এসেছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে নেবেন। তো বন্ধুরা, আজ আমরা এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। এই জেলের ঐতিহাসিক তত্ত্বগুলো আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে দেশের বীর সন্তানরা তাদের প্রাণ দিয়ে দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল, সেগুলোই আজ আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে এখানে আসবেন তার সম্পূর্ণ তত্ত্ব আপনাদের এই ভিডিওতে জানাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চলুন ম্যাপটা তাহলে দেখে নিই। আর এখানে টিকিট মূল্য 30 টাকা। আর একটি লাইট এবং সাউন্ডের শো হয় যার মূল্য 100 টাকা, সন্ধ্যে 6টা থেকে এবং 7টা থেকে হয়। তো চলুন, সামনে রয়েছে ফাঁসির মঞ্চ। চলুন ভিতরে ঢুকে দেখি। ফাঁসির মঞ্চে ঢুকতেই গাটা কিন্তু ছমছম করে উঠল। এই সেলের ভিতরে কয়েদিদের ফাঁসি দেওয়ার কয়েক ঘন্টা আগে এনে রাখা হতো। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। এখানে প্রাণ দিয়েছে অনেক তরতাজা যুবক। এখানে দেখুন, দুটো ফাঁসির দড়ি ঝোলানো রয়েছে। জোড়া ফাঁসিও এখানে দেওয়া হয়েছিল। 1904 সালে প্রথম কানাইলাল দত্তকে এই ফাঁসির কাঠে ঝোলানো হয় এবং এই ফাঁসির মঞ্চে 2004 সালে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। 2004 সালের পর এই ফাঁসির মঞ্চে আর কোনো ফাঁসি হয়। সামনে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীনমোহন সেনগুপ্তর কক্ষ রয়েছে। চলুন ভিতরে ঢুকে দেখি। এখানে রয়েছেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। উনি 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন প্রায় 240 দিন। দেখুন সামনে কিন্তু রয়েছে চিত্তরঞ্জন দাস। উনি 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। এটি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ইনি 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। মুখটা দেখলে মনে হচ্ছে এখনও যেন দাঁড়িয়ে রয়েছে তরতাজা। দেখুন বাইরের দৃশ্যটা। এখানে রয়েছে নেহেরু কক্ষ।
ব্রিটিশ শাসনের সময় বেশ কয়েকবারই জওহরলাল নেহরুকে কারাদণ্ডে দণ্ডিত হতে হয়। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 17ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত উনি এই কারাকক্ষে বন্দী ছিলেন। প্রত্যেক 15 দিন ছাড়া ওনার মেয়ে ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে দেখা করতে আসতেন। প্রায় 20 মিনিট ধরে কিন্তু ওনারা কথোপকথন করতেন এই গাছের তলায়। ওনার স্মরণেই এই ইন্দিরা মূর্তিটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে পুরানো গুদাম ঘর, সামনে রয়েছে তাঁতকল। এই আলিপুর জেলে যারা বন্দি থাকতেন সেই কয়েদিদের দিয়ে ব্রিটিশরা এখানে তাঁতের কাজ করাতেন। এখানে সেই সব তাঁত মেশিনগুলিকে যত্ন সহকারে রাখা রয়েছে। কিভাবে তাঁতের কাজ তারা করতো সেটা এখানে দেখানো হয়েছে। এখানে উনান রয়েছে যেখানে কয়েদিরা রান্না করত। দেখুন পুরো তাঁতকলটা কেমন লাগছে। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে। এই যে ওয়াচ টাওয়ার, এখান থেকেই নজরদারি করা হতো পুরো আলিপুর জেলে। এই ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল আলিপুর জেলের একেবারে সেন্ট্রালে। কারণ আর কিছুই না, আগেকার দিনে তো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখা হতো গোটা জেলে। এবং এটা তৈরি করা হয়েছিল ঠিক সেইভাবেই, যাতে পুরো জেলটাকে নজর রাখা যায়। তো বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন একটু বলে দিই। শিয়ালদা থেকে ট্রেনে টালিগঞ্জে, ওখান থেকে মেট্রো করে যতীন দাস পার্কে, ওখান থেকে 10 মিনিট হেঁটে কিংবা অটো করে আসা যায়। আবার আপনি যদি বাসে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বাসে করে এসে হাজরা মোড়ে নামবেন, ওখান থেকে অটো করে আসতে পারেন। এছাড়া আপনি যদি পার্সোনাল গাড়ি করে আসতে চান, এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সেল নাম্বার 5 নজরুল কক্ষে। তো ভিতরটা দেখি কি রয়েছে। এখানে রয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বসে রয়েছে তার লেখা অমূল্য বইগুলি নিয়ে। কবিতা এবং গানের মাধ্যমে সুন্দরের সাধনা করেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেখুন বইগুলি কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এটি পুলিশ মিউজিয়াম। এখানে রয়েছে পুলিশদের ব্যবহার করা বিভিন্ন ধরনের অস্ত্র। এটা হচ্ছে সাধারণ কক্ষ। এখানে সাধারণ কয়েদিদের একসঙ্গে রাখা হতো। তারা কিভাবে জীবন কাটাতেন দেখুন এখানে।
আপনারা দেখলেই বুঝতে পারবেন তাদের জীবনযাত্রা কেমন ছিল। সব মিলিয়ে যেন একটি অস্বস্তিকর পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তাদের জীবন কাটতো। আজ যে আমরা স্বাধীনভাবে এই ভারতবর্ষে বসবাস করছি, নিজেদের ইচ্ছা মতো চলতে পারছি, তার জন্য কিন্তু এই বীর সংগ্রামী যুবকদের ভূমিকা কিন্তু অনেক রয়েছে। তো তার জন্য আমাদের তরফ থেকে স্যালিউট জানাই।
বারুণকুমার ঘোষ বিপ্লবের শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীতে অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহজে উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে বিচার তার খুশি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় তো বন্ধুরা, আলিপুর জেল মিউজিয়ামের ট্যুরটি এতটাই থাক। দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন।